ইউনুস আমলেই শুরু হয়ে গেল হঠাৎ করে, ব্যাপারটা এরকম না, এত ফাঁকা মাঠে জিনিসটা ঘটে নাই, এটা আকাশ থেকে পড়ে নাই, এটাই সমাজে তৈরি হচ্ছিল, গভীর অসুখ তৈরি হয়েছে। এই অসুখের ফলাফল অনেকটাই বলা যেতে পারে যে ইউনুস আমলে সেটা বেশ মানে উপরের স্তরটা ফেটে যেন সামনে বেরোয় আসলো। প্রতিক্রিয়াবাদী রাজনীতির একটা বলতে পারেন যে জমিন, উর্বর জমিন তৈরি হয়েছে। ইসলাম এখন অনেক বেশি একটা পলিটিক্যাল ইডিওলজির মতন করে কাজ করতেছে মানুষের মধ্যে। এই যে ধরেন যাদেরকে আমরা এখন উগ্রপন্থী বলি বা এইটা যে বলি, তারাও তো এক ধরনের বুঝের পরিবেশে বড় হয়ে এরকম হয়েছে। দেশের শিক্ষাই নাই, সে তো জানে না যে আর কী রকম চিন্তা করা যায়। আমরা প্রশ্নকে, চ্যালেঞ্জকে, দার্শনিক চিন্তাকে, জ্ঞানকে ভয় পাচ্ছি। গতকাল কুষ্টিয়ার দৌলতপুরে এক পীরের খানকায় শুধু অগ্নিসংযোগ বা ভাঙচুরি হয়নি, সেই পীরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাও করা হয়েছে। এই ঘটনা নিয়ে আলোচনা চলছে, সমালোচনা চলছে, পাশাপাশি সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্নও উঠেছে। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লেখক, কবি ও সঙ্গীতশিল্পী অরূপ রাহি। অরূপ রাহি, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। অরূপ রাহি, একদিন আগেই আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমকামীর সমর্থক বা সমকামী তকমা লাগিয়ে কিছু লোককে পেটানো হলো, বেদম পেটানো হলো। তারপরেই আবার দেখলাম এই কুষ্টিয়ার এই ঘটনা। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? কয়েকভাবে দেখা যায়। একটা হচ্ছে ধরেন গভর্নেন্সের ফেলিওর, যে দেশে একটা সরকার আছে, তো সেই সরকার দেশটা চালাচ্ছেন কীরকম, সেই অর্থে গভর্নেন্সের এটা কোশ্চেন। একই সঙ্গে এইটার সামাজিক মাত্রা আছে, অর্থাৎ সমাজের মধ্যে এমন কি কি ঘটলো যেসব কারণে এই রকমভাবে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এবং সেই নেওয়াটা একটা জটিল প্রক্রিয়া, এবং এটা কোনো শূন্য থেকে ঘটতেছে না। অনেক সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক, এমনকি কোনো কোনো ক্ষেত্রে বৈশ্বিক প্রেক্ষাপট যুক্ত থাকে এইসব জায়গায়। এখন এইখানে সরকারের ভূমিকাটা হচ্ছে যে সরকার এই পুরো ব্যাপারটাকে খেয়াল করে কিভাবে তার সামগ্রিক একটা কর্মপদ্ধতি নির্ধারণ করে কাজগুলো করবে। সেইখানে আমি মনে করতেছি যে সরকারের, যদিও খুব সময় হয় না, এই সরকারের এখনই খুব চূড়ান্ত কথা বলার সময় না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সরকারের অন্তত একটা সিগন্যাল দেওয়া দরকার সমাজে, যে তারা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতন যে কোনো ঘটনায় সেটা আসলে সরকার বরদাস্ত করবে না, যে এবং এখানে একটা ন্যায়সম্মত আইনের শাসন এই জায়গাটা সরকার নিশ্চিত করবে, সেইটার দিকে আসলে বাংলাদেশের মানুষ তাকায় আছে। এবং এই যে গত ভোটটা হইল, এই ভোটের ক্ষেত্রে মানুষের ওই জায়গাটাই আসলে সবচেয়ে বড় বা প্রধান চাওয়া ছিল, যে আমরা একটা ন্যায়সম্মত আইনের শাসনের পর্যায়ে ঢুকবো। একটা অরাজকতা চলতেছিল, একটা মবতন্ত্র কায়েম হয়েছিল, সেইখান থেকে বের হয়ে আমরা একটা আইনের শাসন ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ এবং রাষ্ট্র প্রক্রিয়ার মধ্যে ঢুকবো, ওই আকাঙ্ক্ষায় মানুষ ভোট দিচ্ছিল। এবং সেই ভোটে বিএনপি ব্যাপকভাবেই জিতছে, মানুষের সেই সমর্থন বিএনপি পাইছে। কিন্তু এখন আমি মনে করি যে সরকারের দায়িত্ব হচ্ছে এমন সিগন্যাল দেওয়া, এমন স্টেপ বা পদক্ষেপ নেওয়া, যাতে করে মানুষ আস্থা রাখতে পারে বিএনপির উপরে। এটা একটা বড় চ্যালেঞ্জ এই আমাদের সমাজের জন্য এবং এই সরকারের জন্য তো বটেই। আমি একটা শুধু যুক্ত করি, শাহবাগের ঘটনাটা আমি বলি, যে এই যে তাদেরকে কিছু মানুষ একসঙ্গে দেখা করে চা খাচ্ছিল, তারা নিজেদেরকে বলো না যে আমরা কি, তাদেরকে একটা তকমা দেওয়া হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, একটা তকমা দিয়ে তাকে মারা যায়। ওই যে সেই বিখ্যাত কথা মতন, যে মানে গিভ আ ব্যাড নেম, একটা খারাপ নাম দিয়ে তাকে তুমি হত্যা করতে পারো, এই একই জিনিস করা হয়েছে। তো এইটা ভয়াবহ একটা ফ্যাসিস্ট একটা মানে কী বলা হয়, যে দৃষ্টিভঙ্গি থেকে, জায়গা থেকে এই কাজটা করা হয়েছে। যে মানুষগুলোকে এইভাবে মারা হলো, হামলা করা হলো, তাদের আসলেই কোনো রকম তারা আইনের ব্যত্যয় ঘটায় নাই, কোনো রকম আইনের বিরোধী কোনো কাজ তারা করে নাই। সাধারণ নাগরিক হিসেবে, শহরের মানুষ হিসেবে তারা চা খাচ্ছিল। তা সেইখানে তারা সংঘবদ্ধভাবে, পরিকল্পিতভাবেই তারা এই হামলাটা করলো। এইটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না, এবং আমরা আশা করব সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেবে। আপনি বললেন যে সংঘবদ্ধভাবে, পরিকল্পিতভাবে। আমরা কুষ্টিয়ার ঘটনাতেও কি সেরকমই দেখলাম? কুষ্টিয়ার ঘটনাটা কিন্তু বেশ মানে লম্বা সময়ের প্রস্তুতির পরে ঘটছে। মানে আমি তো আর দিন তারিখ মনে রাখি না, বা মনে রাখার সম্ভব না আমার পক্ষে, কিন্তু এই ঘটনাটা যে ঘটতে পারে তার কিছুটা আন্দাজ, ইশারা পাওয়া যাচ্ছিল। কীরকম, যে এই শামীম আল জাহাঙ্গীর বলে যিনি মানুষের কাছে পীর, অনেকের কাছে তিনি পীর,
তো সেই পীর সাহেবের ব্যাপারে কিছু মানুষের নানা রকম কথা ছিল। এখন সেই কথাগুলো যেহেতু ছিল, সেই কথাগুলো কারা বলে কেন বলে সেটাও আমাদের খেয়াল রাখার বিষয় আছে। কিন্তু এগুলাকে প্লেন অ্যান্ড সিম্পল সারফেস লেভেলের ভ্যালুতে নেওয়ার কিছু নাই। ওইটা খুব ক্রিটিক্যাল জায়গা। যেহেতু এরকম ছিল, সেক্ষেত্রে আমার ধারণা যে সেইটার সঙ্গে স্থানীয় ক্ষমতা সম্পর্ক বিন্যাস এইটা যুক্ত হয়ে এরকম একটা মানে হত্যাকাণ্ড ঘটতে পারলো। এবং সেখানে আবারও সেই প্রশ্ন যে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কী করতেছে, ওখানের স্থানীয় প্রশাসন কী করতেছে, ওখানকার লোকাল এমপি পলিটিশিয়ান তারা কী করতেছে, এই ভূমিকাগুলো দেখার ব্যাপার। এবং সর্বোপরি রাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা কী করতেছেন সেটাও দেখা খুব জরুরি আমি মনে করি। এটা অত্যন্ত খারাপ সিগন্যাল বাংলাদেশের জন্যে যে একের পর এক শাহবাগের পরে কুষ্ঠের এই ঘটনা এই যে ঘটতেছে, এটা অত্যন্ত খারাপ সংকেত একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজের জন্যে। এটা কোনো ভালো খবর না। পুলিশের ভূমিকা নিয়ে তো এইবারও প্রশ্ন উঠেছে, আগেও উঠেছে। এটা কারণ কি? এটা কি আমাদের আইনের শাসনের মানে ফিকে হয়ে যাওয়া বা কি? আপনি কি এটা কীভাবে দেখেন? এইটা আসলে শুধু তো একটু জটিলই জিনিসটা, মানে এটা ঠিক এক কথার উত্তরের বিষয়ে লাগে না আমার কাছে। গত কয়েক দশক ধরে বাংলাদেশের সমাজের এবং রাষ্ট্রের যে কিছু বলা যেতে পারে যে চরিত্র লক্ষণের পরিবর্তন ঘটতেছে। যেমন আমি যদি বলি, এই সমাজের সাংস্কৃতিক দার্শনিক দিশা বা সাংস্কৃতিক দার্শনিক গতিমুখ বা চরিত্র বৈশিষ্ট্য, সেইটা নিয়ে এই সমাজ গভীর সংকটের মধ্যে আছে। এটা একটা বড় বিষয়। এর সঙ্গে গত এই ধরেন ১.৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে গণতন্ত্রহীনতা, এর সঙ্গে এইখানকার যেই রকম আর্থসামাজিক পরিকাঠামো, সব মিলে এখানে ঠিক আমাদের যে একটা উদার গণতান্ত্রিক আবহাওয়া বিরাজ করবে, সেইটার শর্তগুলা অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখে পড়ে আছে। এখানে একটা স্থায়িত্বশীল গণতন্ত্রের জন্যে যে ধরনের রাজনীতি দরকার, যেই ধরনের আইনের শাসনের জন্য যেরকম একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার, রাজনৈতিক চর্চা দরকার, রাজনৈতিক সংস্কৃতি দরকার এবং বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক প্রস্তুতি দরকার, এ সকল ক্ষেত্রে সমাজের মধ্যে ব্যাপক ব্যাপক ঘাটতি আছে। সেটার ফলাফল হচ্ছে এইসব ঘটনা। ফলে এইগুলোকে একটা কোনো কারণ থেকে বলাটা খুবই মুশকিল। বরং আমাদের একটু দেখা দরকার, সোশিওলজিক্যালি যদি বলি বা পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে বলি, তাহলে এইটা আমাদেরকে আরেকটু সামগ্রিকভাবে বোঝার চেষ্টা করা দরকার এবং সেই রকমভাবে আমাদের পদক্ষেপের কথা ভাবা দরকার। আপনি একটু শুরুতেই একটু ইঙ্গিত দিয়েছিলেন, সেটা হলো যে গত 18 মাস বা আমরা যদি অন্তর্বর্তী সরকারের কথাই বলি সরাসরি, সেটা হলো যে তখন কিন্তু এই মবতন্ত্র, যেটাকে আমরা মবতন্ত্র বলছি বা মবের যে একটা রাজত্ব তৈরি হয়েছিল, সেটা নাহলে হলো। কিন্তু এটা এখনও যে মানে অব্যাহত থাকলো, এটাকে আপনি এটা কিভাবে দেখেন? মানে এটা কি আগের সরকারের দোষ দিবেন আপনি, বা আগের অবস্থারই দোষ দিবেন, বা কি? না, এইটা আসলে একটা জিনিস তো আসলে একদিনে শুরু হয় নাই। ধরেন ইউনূস সরকারের আমলে, মানে এই যে আমাদের যে কি সরকার ছিল, অন্তর্বর্তী সরকার, এখন এই অন্তর্বর্তী সরকারের আমলে যে জিনিসটা সমাজে হাজির হয়ে গেল মব আকারে, এইটা একদিনে শুরু হয় নাই। অর্থাৎ এটা ইউনূস আমলেই শুরু হয়ে গেল হঠাৎ করে। ব্যাপারটা এরকম না, এত ফাঁকা মাঠে জিনিসটা ঘটে নাই, এটা আকাশ থেকে পড়ে নাই, এটাই সমাজে তৈরি হচ্ছিল। এবং এই তৈরি হওয়ার পেছনে আমাদের সমাজের বহু রকম অংশের ভূমিকা আছে। এমনকি আমাদের সমাজের বড় বড় রাজনৈতিক দল যারা পপুলিস্ট পলিটিক্স করে, যারা জনমোহিনী রাজনীতি করে, ধরেন ধর্মের নামে, পরিচয়ের নামে, মেজরিটেরিয়ানিজমের নামে মধ্য দিয়ে মেজরিটেরিয়ানিজমকে ব্যবহার করে যে এইরকম পপুলিস্ট পলিটিক্স করে, সেটা যেমন অবদান আছে। এই সব কিছু মিলায়ে আমাদের সমাজে এক ধরনের প্রতিক্রিয়াবাদী রাজনীতির একটা বলতে পারেন যে জমিন, উর্বর জমিন তৈরি হয়েছে। সেইটার সঙ্গে ধরেন যে গত প্রায় ১.৫ যুগের গণতন্ত্রহীনতা মিলায়ে চিন্তা করেন যে কত গভীর একটা সংকট তৈরি হয়েছে, গভীর অসুখ তৈরি হয়েছে। এই অসুখের ফলাফল অনেকটাই বলা যেতে পারে যে ইউনূস আমলে সেটা বেশ মানে উপরের স্তরটা ফেটে যেন সামনে বেরোয় আসলো। এবং সেটা আসলে একদিনে বন্ধ হবে এটাও আশা করা খুব মুশকিল। এটা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু এর মানে এই নয় যে আমরা সরকারকে দায়বদ্ধ করব না, সরকারকে জবাবদিহিতার মধ্যে আনবো না। এর মানে এই নয় যে আমাদের নিজেদের দায় নাই। এর মানে এই নয় যে রাজনৈতিক দলগুলির কোনো দায় নাই। প্রত্যেকের যার যার দায়, দায়িত্ব, ভূমিকা আছে। ওই জায়গাটাই আমরা ঠিকমতো সবাই পালন করতেছি কিনা ভূমিকাটা, সেটা খুব বড় একটা প্রশ্ন। আমার মানে
এই ছোট মানুষ হিসেবে আমার কনসার্নটা হচ্ছে আমরা হয়তো সমাজের এই সংকটটাকে বড় রাজনৈতিক দল বলেন বা সরকার বলেন বা সমাজে যারা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত তারাও যে ঠিক গভীরভাবে আমরা খেয়াল করতেছি বা এটার সংকটটা তাত্ত্বিক সমাজতাত্ত্বিক রাজনৈতিক সংকটটা সাংস্কৃতিক সংকটটা ধরতে চেষ্টা করতে পারতেছি সবসময় ভালোভাবে পারতেছি এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না সেই কারণে আমাদের হয়তো আরেকটু সিরিয়াসলি এটার মধ্যে ভাবা দরকার এটা ঠিক মানে যেটা বলছিলাম যে ফলে এটা একদিনে যেহেতু তৈরি হয় নাই একদিন হয়তো যাবেও না কিন্তু আমাদের এই মুহূর্তেই কি করা উচিত ওইখানে আমরা কোনো গাফিলতি অবহেলা করতেছি কিনা সেইটা হচ্ছে বড় প্রশ্ন সরকারকে এই প্রশ্ন আমাদের করতে হবে নাগরিক হিসেবে সমাজের মানুষ হিসেবে আমাদেরকেও এই প্রশ্নটা করতে হবে দলগুলোকেও এই প্রশ্ন করতে হবে আমরা সমাজের মানুষ হিসেবে দলগুলোকেও এখানে প্রশ্নের মধ্যে ফেলতে হবে তোমরা কী করতেছো এটা একটা সামগ্রিক চর্চার ব্যাপার সামগ্রিক উদ্যোগের ব্যাপার সামগ্রিক তৎপরতার ব্যাপার তাই লেগে এটা হয়তো থামবে এই নির্বাচিত সরকারের আমলেও আমরা ঠেকাতে পারিনি যে কটা ঘটনায় ঘটুক এখন পর্যন্ত আপনি প্রথম দিকে বলছিলেন যে আসলে বেশি দিন তো হয়ও নাই এই নির্বাচিত সরকার এইটা যেমন একদিক আবার আপনি কিন্তু একটা শব্দ ব্যবহার করেছেন যে পপুলিস্ট রাজনীতি সেটাও কি এর মধ্যে দেখেন কিনা যে আমরা কি আদৌ সদিচ্ছাকে আদৌ আছে যতদিনই আমার হয়ে থাকুক আমার এই সরকার পপুলিস্ট রাজনীতিতে সকল পক্ষই করতেছে এটা একটা সমস্যা বাংলাদেশে কম আর বেশি পপুলিজম তো একটা বড় ধারণা ধরেন এটার ভিন্ন ভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন পক্ষ ব্যবহার করে ধরেন যে কি বলা যায় যে বিশেষ করে ধর্ম এবং পরিচয় হ্যাঁ সাংস্কৃতিক পরিচয় ধর্মীয় পরিচয় সংখ্যাগুরু যে তার যে ক্ষমতা হয় সংখ্যাগুরুত্বের ক্ষমতা এই সব কিছুকে নিজ নিজ কায়েমি স্বার্থ বলে না নিজ নিজ ক্ষমতা সহ আরও বহু রকম স্বার্থে ব্যবহার করার যে প্রবণতা এইটা কম বেশি আমাদের প্রধান রাজনৈতিক দল সবারই আছে শুধু প্রধান রাজনৈতিক দলের না এর বাইরেও যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন এমার্জিং ধরনের সংগঠন আছে বিশেষ করে যারা সমাজের দক্ষিণপন্থী অংশ তাদের এইটা অনেক বেশি থাকে তো সেই জিনিসটা একটা বড় চ্যালেঞ্জ যে পপুলিজম দক্ষিণপন্থা সাংস্কৃতিক সংকট এবং গত ১.৫ দশকের গণতন্ত্রহীনতা এবং আমাদের অন্যান্য আর্থসামাজিক সংকট বা কনটেক্সট বা প্রেক্ষিত মিলায়ে একটা জটিল সমীকরণ এর মধ্যে ঘটতেছে আমি এই কারণে পুরোপুরি সরকারটা কেন দোষ দিচ্ছি না 2 মাসের জন্য যে এইটা 2 মাসে তৈরিও হয় নাই এটা 2 মাসে হয়তো পুরোটা যাবেও না কিন্তু সরকারকে আমাদের অ্যাকাউন্টেবল করতে হবে এই জায়গা থেকে যে সরকার করতেছে সেটা কি আমরা তার কাছ থেকে কি এক্সপেক্ট করি এবং সেটা করার বাস্তবতা আছে কি না এবং তারা কোথায় ব্যর্থ হচ্ছে সেটা বারবার আমাদের আলাপের মধ্যে থাকা দরকার আমরা তো বলছি আক্রমণ এবং সেটাকে প্রতিরোধের জায়গা থেকে অনেক কথা বললাম কিন্তু আমরা যদি একটু স্পেসিফিক হই দ্বন্দ্বটা কোথায় যারা ভাঙতে যাচ্ছে যারা হত্যা করতে যাচ্ছে অথবা মাজার যদি আমরা একটু স্পেসিফিক বলি যে মাজার বা খানকা যাই বলি বা পীরদের সঙ্গে দ্বন্দ্বটা কোথায় এই লোকগুলোর এইটা তো একটা বড় বিতর্কের জায়গা বা বড় আলাপের জায়গা বিতর্ক না যেমন ধরেন যে বাংলাদেশটা আসলে যদি বলি যে বাংলাদেশে বিশেষ করে ঔপনিবেশিক আমলের আগ পর্যন্ত এই অঞ্চলে কীরকম ইসলাম ছিল এটা একটা আলাপ ঔপনিবেশিক আমলের মধ্যে যখন আমরা গেলাম তখন কী রকম ইসলামের একটা শুরু হইল আর কি আর বিশেষ করে দুনিয়া একটু একাডেমিক্স শোনাচ্ছে হ্যাঁ আশা করি আমাদের সেই জন্যই প্রশ্নটা করলাম আচ্ছা তো আরেকটা হচ্ছে যে বিশেষ করে উপনিবেশোত্তর দুনিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুনিয়ায় কীরকমভাবে আর এক রকম ইসলামের আবির্ভাব ঘটতেছে এটা খুব লক্ষণীয় এবং সেই সবের সঙ্গে ধরেন পরবর্তীকালে ঠান্ডা যুদ্ধ মনে আছে আমাদের যে কোল্ড ওয়ার বলে তো কোল্ড ওয়ার এবং তারপরে এসে ধরেন আফগানিস্তানে হামলা ইরাকে হামলা লিবিয়ায় হামলা এইসব ঘটনা এবং তারপরে খুব গুরুত্বপূর্ণভাবে 9/11-এর ঘটনা এইসব মিলায় এবং খেয়াল করতে হবে আমি টানলাম কিন্তু উপনিবেশ থেকে যে দুনিয়ায় ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী যে তৎপরতা চলছে তার প্রতিক্রিয়াটা মুসলিম মেজরিটি সমাজগুলোতে কীভাবে ঘটছে পড়লো এটা খুব গুরুত্বপূর্ণ এবং তারপরে ধারাবাহিকভাবে ধরেন কোল্ড ওয়ারের পলিটিক্স এসে 9/11 পর্যন্ত এই সব মিলায় যে নতুন রকম একটা দুনিয়ায় ইসলাম সম্পর্কিত ভাবনা আমাদের জগৎ ঢুকছে একদিকে পশ্চিমের মেজরিটি সমাজের মধ্যে ইসলামোফোবিয়া অন্যদিকে মুসলিম সমাজের মধ্যে এই ঔপনিবেশিক আধুনিক সাম্রাজ্যবাদী পুঁজিবাদী যে পশ্চিমা ডমিনেন্স তার ব্যাপারে তার প্রতিক্রিয়া
খেয়াল করেন কত জটিল জিনিসটা বা কত গভীর সংকট। এই দুটা মিলায়ে দুনিয়ায় ইসলাম সম্পর্কিত নতুন রকম একটা বলা যেতে পারে যে নতুন একটা বোঝাপড়ার পর্বেই দুনিয়া প্রবেশ করছে। ইসলাম কি হচ্ছে সেটা আলাপ না, আমি বলছি একাডেমিক আলাপ, যে ইসলাম সম্পর্কিত মানুষের বোঝাপড়া ওইটা কিভাবে পাল্টাচ্ছে এবং সেই পাল্টানোর প্রক্রিয়ার মধ্যে আমরাও আছি। এর সঙ্গে যুক্ত করেন পেট্রোডলার, এর সঙ্গে যুক্ত করেন মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশের মানুষের আসা যাওয়া, এর সঙ্গে যুক্ত করেন যে বাংলাদেশে এক ধরনের বিশেষ যদি আমি বলি যে বিশেষ করে ওহাবি ইসলাম, ওহাবি ইসলামের যে বিরাট এখানে একটা আপনার কি বলা হয় যে বিস্তার, এবং সেখানে অনেকের ভূমিকা এবং এটার সঙ্গে আপনি চিন্তা করেন যে আমাদের এখানে শিক্ষার ভয়াবহ রাইট, এটা আমি প্রশ্নটা করতাম। ভয়াবহ মানে দুর্বিষহ অবস্থা, ধ্বংস, জাস্ট আমাদের শিক্ষা ব্যবস্থা জাস্ট ধ্বংস হয়ে গেছে। এতগুলো মিলায় কি ঘটবে বাংলাদেশের সমাজে? অন্যদিকে ইসলাম সম্পর্কিত বোঝাপড়ার ক্ষেত্রে ইসলাম এখন অনেক বেশি একটা পলিটিক্যাল ইডিওলজির মতন করে কাজ করতেছে মানুষের মধ্যে। ইসলাম কি সেই আলাপ নয়, ইসলাম সমাজের মধ্যে চর্চিত হওয়ার লক্ষণগুলো কি সেটা নিয়ে আলাপ করতেছি। সেইখানে এই পলিটিক্যাল ইসলাম ধরনের ব্যাপার স্যাপার আসা এবং ইসলাম একটা ইডিওলজি আকারে আসা, একটা ধরেন প্রিকলোনিয়াল, আচ্ছা আমি একটু বাংলায় বলি, উপনিবেশ পূর্ব এবং এই পশ্চিমা আধুনিকতার পূর্বকালে যেই অর্থে ধর্ম ছিল, আর উপনিবেশের মধ্যে দিয়ে যাওয়া এবং উপনিবেশোত্তর কালে ধর্ম কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। ওই জায়গাটায় বড় রূপান্তর ঘটে গেছে দুনিয়ায়, সারা দুনিয়াতেই জ্ঞানতাত্ত্বিকভাবে, এবং সেই জায়গা থেকে আমাদের ধর্ম সংক্রান্ত বোঝাপড়া এবং অনুভূতি জায়গা থেকেও চেঞ্জ হয়েছে। এইটা অত্যন্ত একাডেমিক আলাপ, আমাদের দেশে এই আলাপ এখনও পপুলার না, টুকটাক কিছু মানুষ করি আমরা হয়তো, কিন্তু এগুলোর ইম্প্যাক্ট পলিটিক্যালি আমরা দেখতে শুরু করছি। এই জায়গাটা আমাদের সমাজের বুদ্ধিজীবী, একাডেমিশিয়ান, চিন্তকদের, সংস্কৃতি কর্মীদের, রাজনৈতিক কর্মীদের নজর দেওয়া দরকার যে আসলে পরিবর্তনটা ঘটছে কোথায়। এই যে ঔপনিবেশিক আধুনিকতার মধ্যে দিয়ে ধর্ম সম্পর্কিত নতুন বোঝাপড়া দুনিয়া পৌঁছালো এবং তার প্রতিক্রিয়ায় এক ধরনের ধর্ম পরিচয় ভিত্তিক, জাতি পরিচয় ভিত্তিক, ভাষা পরিচয় ভিত্তিক রাজনীতি গড়ে উঠতেছে, সেইটার চেহারা কি দাঁড়াইতে পারে, দাঁড়াচ্ছে কি, এবং সেটা লোকাল কনটেক্সটে মিলে, দেশীয় কনটেক্সটে মিলে, স্থানীয় কনটেক্সটে মিলে কোন কোন রকম রাজনীতির প্রকাশ হিসেবে সেগুলো হাজির হচ্ছে, সেইটা খুব গুরুত্বপূর্ণ। ওই জায়গাটায় বাংলাদেশে আমি মনে করি একটা ঘনীভূত অবস্থা বাংলাদেশ আছে। এইটা আমাদেরকে চেনা দরকার এবং সেই জায়গা থেকে জিনিসগুলোকে অ্যাড্রেস করা দরকার। এটা ছাড়া আমরা আসলে মনে হয় না এর থেকে সহজে, মানে এটা কোনো মারমার কাট কী বলে এটাকে, যে 2+2=4 এইরকম কোনো সহজ ফর্মুলায় এটা সমাধান আছে বলে আমার কাছে মনে হয় না। একটা সামগ্রিক সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক প্রস্তুতি আমাদের লাগবে যে আমাদের সংকটগুলো কোথায় হলো। আমরা তো এর জন্যে আমাদের এই যে ধরেন যারা বিশ্বাসে মুসলিম তাদেরকে তো আমরা দোষ দিতে পারবো না সব কিছুর জন্যে। আমরা দেখতে হবে যে কীভাবে জিনিসটা ঘটে সেইটা, এবং সেই ঘটার প্রক্রিয়া হিসেবে কারা কোন রকম অ্যাক্ট করে। এই যে ধরেন যাদেরকে আমরা এখন উগ্রপন্থী বলি বা এইটা যে বলি, তারাও তো এক ধরনের বুঝের পরিবেশে বড় হয়ে এরকম হয়েছে, একটা পার্টিকুলার ধরনের ইসলাম ওই বুঝের মধ্যে তারা বড় হয়ে তারা এরকম অ্যাক্ট করতেছে। সে তার গায়ে পশ্চিমা পোশাক থাকুক আর অন্য পোশাক থাকুক, তার বুঝের জগৎটা এরকম। আপনি খেয়াল করবেন, দৃশ্যগুলো দেখেন যে ওই মানুষগুলোর চেহারা ছবি কেমন, ওই মানুষগুলোর পোশাক আশাক কেমন, বেশভূষা কেমন, আমার আপনার মতন সাধারণ মানুষ। তো তারা এরকম করতেছে কেন, কোথায়, কারণটা কি, যুক্তির ধরনটা কি হচ্ছে, চিন্তার ধরনটা কি হচ্ছে, কোন রকম যুক্তির সাপ্লাই তার কাছে আছে এবং কোন রকম যুক্তির সাপ্লাই তার কাছে নাই, এটা খুব ম্যাটার করে। দেশের শিক্ষাই নাই, সে তো জানে না যে আর কি রকম চিন্তা করা যায়, সে একটা চিন্তার বাইরে আর কিছু চিন্তা করার জায়গায় সুযোগই পাচ্ছে না, তার কাছে দিগন্ত নাই, দিগন্ত তার জাস্ট সামনে তার দরজা। এটা খুললে যে আরও অনেক কিছু দেখা যাবে, আরও অনেক রকম ভাবা যাবে, তখন আমার নৈতিকতার বোধ, অন্যের প্রতি আমার মায়া, মমতা, দরদ, ভালোবাসা, ওই জায়গাটা অন্যভাবে কাজ করবে। ওটা তার কাজ করতেছে না, তখন সে অনেক কিছু করতে পারে। এবং সঙ্গে যদি থাকে তার বঞ্চনার বোধ, যেটা দুনিয়াব্যাপী হয়েছে, সেইটার ইম্প্যাক্ট আবার এখানে পপুলিজমের মধ্যে এসে পড়ে।
ধরেন দুনিয়ায় ওয়ার অ্যান্ড টেররের নামে যেভাবে মুসলিম কমিউনিটির উপরে যে জুলুমটা চালাইছে সাম্রাজ্যবাদ 9/11 পরে, সেইটার কিন্তু আবার এখানে রাইট উইং অ্যাপ্রোপ্রিয়েশন আছে, মানে দক্ষিণপন্থীরা এটাকে আবার কিন্তু তাদের পলিটিক্সের জন্য ব্যবহার করে। মানে মুসলিম নিপীড়িত এইটা একটা কথা, কিন্তু সেই নিপীড়নের অভিজ্ঞতা পশ্চিমে কেমন, মধ্যপ্রাচ্যে কেমন, ইরানে কেমন, আর বাংলাদেশে কেমন, সম্পূর্ণ ভিন্ন আলাপ। আমরা সেগুলোকে এক করে ফেলি, করে আমরা একটা সহজ সমীকরণ, একটা বাইনারি পলিটিক্সের মধ্যে ঢুকে পড়ি। ও হচ্ছে ইসলামের শত্রু, ও হচ্ছে ইসলামের মিত্র। এই ভাগে করে আমরা মানুষকে বিভাজিত করে আমরা একটা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হচ্ছি। আসলে তো মারামারি হচ্ছে না, মারতেছে। একটা পক্ষ আসলে ভায়োলেন্সটা করতেছেন, মানে বেশ বলা যেতে পারে যে বিবেচনাহীনভাবে, নির্দয়ভাবে, মমতাহীনভাবে আসলে আক্রমণগুলো হচ্ছে। তো ওইটা আসলে একটা বড় সমীকরণের মধ্যে ঘটতেছে, এইটাই আমি বলার চেষ্টা করতেছি। ওইখানে আমাদের একটু সমাজের নজর দেওয়া দরকার। এই যে সমাজের নজর দেওয়া দরকার, যারা দেব আমরা নজর, বিশেষ করে বুদ্ধিবৃত্তিক সমাজ, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, তারা কি আসলে তাদের, আপনি ইঙ্গিত করেছেন, একটু বলেছেন আমি যে তো আপনি, করছি, হ্যাঁ, আমাদের আর বিদ্যুৎ যদি সমাজের বলতেন অবস্থা যে, তো কি করুণ, অবস্থা? করুণ অবস্থা। আমি এতক্ষণ যে আলাপ করলাম, এই আলাপ যদি আমাদের আজকের এই পডকাস্টের শ্রোতারা হয়তো খেয়াল করবেন যে আমি আপনাকে বলছি যে একটু একাডেমিক আলাপ হয়ে যাচ্ছে, একটু হাই থিওরি হয়ে যাচ্ছে। বাংলাদেশে সব কিছু, আমি কদিন আগে ফেসবুকে লিখলাম এটা, যে বাংলাদেশে সবাই খালি বলে যে সহজ করে বলেন, যে কোনো বিষয়ে বললে সহজ করে বলেন। ভাই, জিনিসটা তো জটিল। জিনিসটা জটিল যেহেতু আপনি বোঝার পরিশ্রম করেন। আমরা এই চর্চা থেকে মানে জাস্ট সরে যাচ্ছি সমাজ হিসেবে। আমরা সব সহজ সমীকরণে ফেলে দিতে চাচ্ছি। ফলাফল হচ্ছে আমরা জটিলতর অবস্থায় পড়ে যাচ্ছি। জটিল জিনিসটা যে আমরা জটিল অঙ্ক মানে করা শিখতাম, সব কিছু সহজ করতে না চেয়ে জটিল অঙ্কটা জটিলভাবেই করতাম, তাইলে আমাদের সমাজের বুদ্ধিবৃত্তিক যোগ্যতাটা ভিন্ন জায়গায় থাকতো। সমাজের গড় বুদ্ধিবৃত্তিক যোগ্যতা এখন ওই যে সহজ করে বলনে পর্যবেসিত হয়েছে। সব কিছু সহজ করে বলা যখন যদি যাইতই, তাহলে তো দুনিয়া এই জায়গায় আসে না। তো ওইটা একটা বড় সংকট আমাদের, আমাদের বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মী বা আমাদের একাডেমিয়াতেও এমনকি এই রকম একটা প্রবণতা। আমি এটাকে একটু মহামারী বলছি। আমি বলছি এটা একটা মহামারীর লক্ষণ হচ্ছে একটু সহজ করে বলেন। রাইট। আমরা আবার দেখি যখন আবার প্রতিবাদ করিও, অনেক ক্ষেত্রে কি আমরা সিলেক্টিভও না? এই সমস্যা তো আছে, এই সমস্যা তো আছে। কোনো আমলের অপরাধ আমাদের চোখে পড়ে, কোনো আমলের অপরাধ আমাদের চোখে পড়ে না, কোনো একটা অংশের অপরাধ চোখে পড়ে, কোনো একটা অংশের অপরাধ চোখে পড়ে না। এইগুলো তো আমাদের আছে। এইটা তো আমাদের সংকীর্ণতা, এটা আমাদের কী বলা, এটাকে যে আমাদের কায়েমি স্বার্থ, অনেক কিছু হিসাব কাজ করে। কিন্তু সমাজের কখনো মেজরিটি আমি মনে করি যে অন্যায় বোধে ঢুকে পড়ে না। এইখানে আমার একটা বিষয় আছে। সমাজের মহামারী চলছে, এটা আমি ঠিক মনে করি, কিন্তু একই সঙ্গে মানে ওই যে বুদ্ধিভিত্তিক মহামারী, সমাজকে চিন্তাহীন করে ফেলা হয়েছে অনেকখানি, এবং সমাজের আমরা এই চিন্তাহীনতার মধ্যে থাকতে হয়তো অনেক ক্ষেত্রে পছন্দ করতেছি, কমফোর্ট জোন, আরামের অনুভূতির মধ্যে আছি। এটা নিয়ে আমরা প্রশ্নকে, চ্যালেঞ্জকে, দার্শনিক চিন্তাকে, জ্ঞানকে ভয় পাচ্ছি। মানে এই বুদ্ধি সিলেক্টিভ, হ্যাঁ, সিলেক্টিভ জায়গাটা, যে এই জায়গাটায় কেন হচ্ছে যে আমরা সমাজের মধ্যে যদি আপনি সিরিয়াসলি একটা একাডেমিক প্র্যাকটিস থাকতো, সিরিয়াস একটা বুদ্ধিভিত্তিক প্র্যাকটিস থাকতো, সিরিয়াস আর বললাম না, এবার বেসিক মিনিমাম, বেসিক বলা যাবে না, বেসিক আবার পাকিস্তানে বলে চলে যাবে, বেসিক ডেমোক্রেসি, মানে মিনিমাম ন্যূনতম গণতন্ত্র যদি থাকতো একটা সমাজে, দেশে, তাহলে আমাদের হয়তো এই ধরেন অধিকারের প্রশ্নে, মর্যাদার প্রশ্নে আমরা কম সিলেক্টিভ হইতে শিখতাম। এইখানে একটা বড় সংকট হয়েছে যে গণতন্ত্রহীনতা। তো এইটা একটা জটিল পথ, দুর্গম পথ হয়তো আমাদের পাড়ি দেওয়া লাগবে, যখন আমরা শিখবো একাডেমিক্যালি আমাদের সমাজের কী বলে এটাকে, সামাজিক তৎপরতায়, অ্যাক্টিভিজমে, চিন্তায়, লেখালেখিতে, প্রশ্ন করার মধ্যে আমরা সিলেক্টিভ আর থাকবো না। আমরা একটা সামগ্রিক জায়গা থেকে আমাদের কনসার্ন, আমাদের উদ্বেগ, আমাদের প্রশ্নগুলোকে আমরা হাজির করতে পারবো। ওই চর্চা আমাদের ঢুকতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওই চর্চা আমরা অনেক ক্ষেত্রেই অনেকেই ব্যর্থ হচ্ছি। আমরা শেষ করব একটা শেষ আলাপ দিয়ে, সেটা হলো যে
আপনি তো দেখলেনই, সেটা হলো যে আমরা ছিল মঙ্গল শোভাযাত্রা, তারপর এটাকে আমরা করলাম আনন্দ শোভাযাত্রা, এখন আবার করলাম বৈশাখী শোভাযাত্রা। আপনার সেই যে মহামারী, তার কি ছায়া এর মধ্যে দেখেন তাছাড়া আপনি? ব্যাপকভাবে এর মধ্যে আছে। আমি আবার একটু উদাহরণ দিই, একটু ওই যে মানে সহজ করে বলেন লাইনের লোকজন একটু বিরক্ত হবে, কিন্তু সেটা হচ্ছে কি, একটু আগে আমরা বলছিলাম যে ধর্ম সম্পর্কিত, সংস্কৃতি সম্পর্কিত বুঝ দুনিয়ায় মোটা থেকে 3টা ফেজে, মোটা থেকে চূড়ান্ত না, মোটা থেকে 3টা মানে ফাইন লাইন না, কিন্তু 3টা ভাগে ভাগ করা যায়। কীরকম? একটা হচ্ছে যে ঔপনিবেশিক আধুনিকতা বা যেটাকে আমরা পশ্চিম আধুনিকতা বলি, সেইটার বৈশ্বিক দাপটের বা আধিপত্যের আগের দুনিয়ার অবস্থা একরকম। আর এই পশ্চিমা ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতা দুনিয়া যখন রাজ করা শুরু করলো, ডমিনেন্ট হয়ে উঠলো, আধিপত্যশীল হয়ে উঠলো, তারপরে যে আমাদের কী বলা যায় ধর্ম সংস্কৃতি এইসব বিষয়ক বোঝাপড়া, ইসলাম ইনক্লুডেড, তা এবং তারপরে ধরেন যে বিশেষ করে জাতিরাষ্ট্রগুলো হইলো যখন, মানে প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন শেষ, কিন্তু দুনিয়ায় ঔপনিবেশিকতা রয়ে গেছে। এই যে অবস্থাটা, এই 3টা ভাগে আমি ভাগ করি আমাদের অভিজ্ঞতা জগৎটাকে, বৈশ্বিক। এখন জাতিরাষ্ট্র হয়ে যাওয়ার পর দেশে দেশে আমরা সংস্কৃতিকে, ধর্মকে, আমাদের সাংস্কৃতিক অভিজ্ঞতাকে, সমাজকে আমরা ভৌগোলিক টেরিটরি দিয়ে, ভৌগোলিক অঞ্চল দিয়ে অনেক ক্ষেত্রে ভাগ করি। জাতিরাষ্ট্রের সীমানার মধ্যে জিনিসগুলোকে রাখতে চাই, বাঁধতে চাই, বুঝতে চাই। আমরা খেয়াল করি না, এমনকি আমরা ধর্মকেও কোনো কোনো ক্ষেত্রে কী বলা হয় যে আমাদের সংস্কৃতি থেকে ধর্মকে একদম মনে হয় যেন আলাদা করে ফেলা যায়, একটা ধর্মের যেন একরকম বিশেষ সংস্কৃতি থাকে, এরকম বোঝাগুলো আসছে। এইগুলা মূলত আসছে হচ্ছে এই ঔপনিবেশিক আধুনিক সময়ে গড়ে ওঠা প্রাচ্যবাদী কিছুটা, এবং বাকিটা ঔপনিবেশিক মোটা দাগে যে অ্যানথ্রোপোলজি বা সোশিওলজি, সেগুলোর মধ্যে দিয়ে গড়ে উঠছে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা ওই ঔপনিবেশিক সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞানের যে তৈরি হওয়া যে ধ্যান ধারণাগুলা, সেইগুলো দিয়ে এত বেশি আমাদের চিন্তার জগৎটা গঠিত হয়ে রয়েছে যে আমরা এখন ওই বোঝাপড়ার মধ্যে জাস্ট নিজেরা রিয়্যাক্ট করতেছি। আমরা ধরে নিচ্ছি যে আচ্ছা, মানে অনেক ক্ষেত্রে যে আচ্ছা, মানে সংস্কৃতি যেন দেশের সীমানা দিয়ে ভাগ করে ফেলা যায়, ব্যাপারটা তা না। এমনকি সংস্কৃতি সময়ের সীমানা রেখা দিয়েও টানা যায় না, কিন্তু আমরা সেটা চেষ্টা করতেছি। এখন বাঙালি এবং মুসলমান এই দুটা পরিচয় একসঙ্গে কী করে থাকা এবং সেই থাকার ক্ষেত্রে তাত্ত্বিক, দার্শনিক, সাংস্কৃতিক চ্যালেঞ্জগুলো কী, এইটা আমরা এই যাবৎকাল মূলত একটা ঔপনিবেশিক আধুনিক সীমানাবাদী, এই যে রাষ্ট্রীয় টেরিটোরিয়াল সীমানাবাদী চিন্তা জায়গা থেকে, এমনকি ধর্মকেও সীমানার মধ্যে ফেলে, সংস্কৃতিকেও সীমানার মধ্যে ফেলে, যেমন অনেকেই হয়তো আমরা ইসলাম বলতে, অনেকের কাছে ইসলাম বলতে আরবীয় সংস্কৃতি, ইসলাম তো তা নয়। অনেকের কাছে বাঙালি বলতে বোঝায় ব্রাহ্মণ্যবাদ, কিন্তু বাঙালি তো তা না। বাঙালির মধ্যে কি নাই? ইসলাম আছে, সুফিজম আছে, বৈষ্ণব আছে, শাক্ত আছে, বৌদ্ধ আছে, সহজিয়া আছে, ফকিরি আছে, মারফতি, কত ধারা, শত শত নাথ, হ্যাঁ, কত নাম বলে শেষ করা যাবে না। এত কিছু মিলে বাংলা অঞ্চলের, বাংলাভাষী অঞ্চলের মানুষের একটা সংস্কৃতি গড়ে উঠছে। এটাকে আমরা একটা কিছু দিয়ে বুঝতে চাই, এটা একটা সমস্যা। ইসলামকে আমরা ওরকম একটা জিনিস দিয়ে বুঝতে চাই, এটা একটা সমস্যা। এই বোঝার ধরনগুলো আসছে মূলত একটা খুবই রিডাকশনিস্ট, সংকোচনবাদী আধুনিকতার যুক্তি প্রকল্প দিয়ে। এইখানের থেকে আমরা আমাদের এই বাঙালি মুসলমান সহ আমাদের এই ভূখণ্ডের মানুষের সাংস্কৃতিক পরিচয়, তার যে বহুত্ব থাকতে পারে, তার যে বহুমুখী প্রকাশ থাকতে পারে, তার যে বহু বিচিত্র অভিজ্ঞতা থাকতে পারে, এবং সব কিছু মিলিয়েই আমরা এই জায়গাটা আমরা ভাবতে পারতেছি না। আমরা মূলত একটা ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিক সংস্কৃতি এবং ধর্ম বোঝাপড়ায় বন্দী। সেই কারণে আমরা প্রতিবার পয়লা বৈশাখ আসলেই বিতর্কে ঢুকে পড়ি এবং সমাধান করতে পারি না। আমরা আমাদের পরিচয় নিয়ে সংকটে থাকি, আমরা আমাদের আত্মমর্যাদার প্রশ্নে
কি বলা যে একটা হীনমন্য থাকি যে বাঙালি হইলে মনে হয় পুরোটা মুসলমান হওয়া যায় না, আবার বাঙালি মানে মুসলিম হলে মনে হয় পুরোটা বাঙালি হওয়া যাবে না। এই যে সংকট, এই সংকটে কোনো তাত্ত্বিক দার্শনিক সাংস্কৃতিক মীমাংসা আমাদের সামনে নাই। এইখানে আমাদের দরকার ছিল একটা শক্ত বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক দার্শনিক একটা ইন্টারভেনশন, একটা চর্চা, একটা জিজ্ঞাসা, একটা একটা অনুশীলন সমাজগতভাবে। ওইখানে আমরা খুব সৎ থেকে গভীর অভিনিবেশ সহ কোনো উদ্যোগ নিচ্ছি বলে আমার কাছে মনে হচ্ছে না। ফলে আমরা বারবার পয়লা বৈশাখ আসে আর এই বিতর্কে ঢুকে পড়ি, এবং এ নিয়ে আমরা বেশ সমাজের মধ্যে তিক্ততা বাড়াই, সমাজের মধ্যে দ্বন্দ্ব বাড়াই, দ্বন্দ্ব বলতে মানে ক্ষতিকারক দ্বন্দ্ব বাড়াই, বিদ্বেষ ছড়াই, একে অন্যের সাংস্কৃতিক প্রকাশ, একে অন্যের লিঙ্গ, একে অন্যের ধর্ম, একে অন্যের ভাষা নিয়ে ওরা সাপ ব্যাং খায়, আদিবাসী মানে ওরা চ্যাংচুং ভ্যাংভুং, এই যে বাঙালির সেন্স, কিংবা বাঙালি তার ধরেন বাঙালি শাড়ি পরলে কি মুসলমান থাকবে থাকবে না, এই বিতর্কও আছে। শাড়ি পরা যাবে কি না একজন মুসলিম নারীর, এই বিতর্কও আছে, ফতোয়া আছে রীতিমতো। অ্যান্ড এই সব প্রশ্নের মীমাংসা কি, এই বিষয়ে যেই পরিমাণ গভীর দার্শনিক তাত্ত্বিক ঐতিহাসিক বোঝাপড়া দরকার, সেইটার চর্চার গভীর অভাব এই সমাজে। আমরা এখানে এত সহজে এখান থেকে বেরোতে পারতেছি না। আমাদের দায়িত্ব হচ্ছে এখানে একটু মনোযোগ দেওয়া সমাজ হিসেবে। অরূপ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি পরবর্তীতেও আপনাকে আমরা আবার পাবো। আপনাকেও ধন্যবাদ, চর্চাকেও অনেক শুভেচ্ছা।